আওয়ামী লীগের আমার সহযোদ্ধা ভাইরা, দল এবং দেশের স্বার্থে কথাগুলো একটু ভালো করে শুনেন এবং সর্বাত্মকভাবে ভিডিওটা ছড়াই দেন, যাতে যেমন নেত্রীর নজরে আসে। এই বছরের মধ্যে দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের যে সকল নেতা এবং কর্মীগণেরা রয়েছেন, আপনারা কি মনে করেন আওয়ামী লীগের হাইকমান্ড থেকে শুরু করে বিভিন্ন জেলা বিভাগ উপজেলা গুলোতে শীর্ষ স্থানে যে দুর্বল নেতৃত্ব রয়েছে, যাদের বিরুদ্ধে নানান অনিয়ম এবং রাজনৈতিকভাবে সুবিধাভোগী সহ অনেক অভিযোগ পর্যন্ত রয়েছে, সেই নেতৃত্বের উপরে ভর করে নেত্রী যেদিন দেশে ঢুকবেন সেই দিন এই নেতৃত্ব সাধারণ জনগণকে সাথে নিয়ে, সাধারণ নেতাকর্মীদেরকে সাথে নিয়ে যে মহাপ্রলয় ঘটানোর কথা বলা হচ্ছে, বিশেষ করে স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গিদের বিনাশ করে দিয়ে স্বাধীনতা পুনরুদ্ধারের যে সংগ্রাম, সেই সংগ্রামে কি বিজয় অর্জন করা সম্ভব? আমার মতে একেবারেই না, কোনো অবস্থাতেই না। ইভেন যদি এই নেতৃত্বের উপর ভর করে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যদি দেশে যায় এবং এই নেতৃত্বের উপর ভর করে যদি মহাপ্রলয় সৃষ্টির জন্য সেই ডাক দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগের নিরঙ্কুশ পরাজয় ঘটবে, পরাজিত হবে। এটা আমি দারাজ কণ্ঠে বলতে পারি ভাই, কিছু মনে করবেন না। এই কথাগুলো আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই নাই, কিন্তু অনেক দায়িত্বশীল ব্যক্তিগণ, দায়িত্বশীল নেতাগণ, এমপি সাহেবগণের সাথে আমি এই বিষয়গুলো তাদের জানানোর চেষ্টা করেছি, তাদের এই বিষয়গুলো বলেছি। আপনারা অনেকে সাক্ষী আছেন, গত 7টা মাস ধরে আমি ভিডিওর মাধ্যমে বলেছি শীর্ষ নেতৃত্বে পরিবর্তন ঘটাতে হবে। যে সকল শীর্ষ নেতৃত্বে থাকা ব্যক্তিদের সাথে বিএনপি জামাতিদের সাথে ব্যবসা আছে, তাদেরকে নেতৃত্ব থেকে দূরে সরিয়ে দিতে হবে। অন্ততপক্ষে প্রয়োজন হলে ভারপ্রাপ্ত নেতৃত্ব আনতে হবে। দলের পক্ষ থেকে একজন যোগ্য ব্যক্তিকে মুখপাত্র হিসেবে তৈরি করতে হবে, মুখপাত্রের দায়িত্ব দিতে হবে। কিন্তু সেগুলো কি দেখেছেন? আওয়ামী লীগের হাইকমান্ডের কোন নেতৃত্বের পরিবর্তন কি ঘটেছে? ভাই, এটা তো সহজ একটা কমন বিষয়। যাদের দুর্বল নেতৃত্বের কারণে 24-এর 5 আগস্টের মতো একটা নির্মম ঘটনা বাংলাদেশে ঘটেছে, তাদের সেই নেতৃত্বের উপর ভর করে আওয়ামী লীগ একটা সফল আন্দোলন করবে আর সেই আন্দোলনে আওয়ামী লীগের বিজয় ঘটবে না। এতে করে আওয়ামী লীগের আর অসংখ্য সক্রিয় নেতা কর্মীরা, সাহসী ভাইরা আমার প্রাণ হারাতে থাকবে, কিন্তু বিজয় আসবে না। সেই কাঙ্ক্ষিত বিজয় আনতে হলে অবশ্যই দুর্বল নেতৃত্বের পরিবর্তন ঘটাতে হবে। জেলা থেকে শুরু করে বিভাগীয়, এখন পর্যন্ত শোনা যায় দক্ষিণ অঞ্চলের বিভিন্ন বিভাগ, সেই সকল বিভাগে যদি আওয়ামী লীগের কোনো কমিটির বিষয়ে কথা শোনা যায়, অমুক আত্মীয় তমুক আত্মীয়র বিষয়, তার সাথে যোগাযোগ করতে হবে, ওই এলাকা তার, ওই এলাকা তার। আরে ভাই, এই 2টা বছর ধরে যাদের নাম বলা হচ্ছে, তাদের নেতৃত্বে সারা বাংলাদেশের যে একেবারে মফস্বলে থাকা একটা এরিয়ার মধ্যে দেখি নাই একটা ঘটনা তারা ঘটাইতে পারছে, দেখি নাই একটা কাঙ্ক্ষিত মিছিল তারা দেখাইতে পারছে। কিন্তু তারা কমিটির বিষয়ে যদি তাদের এত প্রায়োরিটি দেওয়া হয়, আর তৃণমূল আমার মানে কাঠ গড়ায় দাঁড়াইতেছে, তাদের জামিনের বিষয়ে সহযোগিতা নাই, পরিবারের বিষয়ে খোঁজ খবর নেওয়া নাই, কিন্তু তারা কমিটির বিষয়ে নেতৃত্ব দিবে। এই চিন্তা যদি, এমনটা যদি এখনো রানিং চলতে থাকে, তাহলে নির্ঘাত পরাজয় ঘটবে আর মাঝপথে জীবন হারাবে আমাদের ভাইরা। তৃণমূলের ভাইরা আপনারা খুব ভালো করে জানেন, আত্মীয় লীগদের বিষয় এবং সুবিধাবাদী বিএনপি জামাতিদের সাথে ব্যবসা করে সেই সকল নেতাদের বিষয়ে আমার জবানটা কিভাবে চলে, আমি কিভাবে তাদের বিরুদ্ধে কথা বলে থাকি, এই জন্য আমি একটু চাপের মধ্যেও থাকি, যে কারণে নামও বলতে পারতেছি না। আপনারা বুঝে নেবেন, আপনারা যারা রয়েছেন নেত্রীর সাথে, আপনাদের যাদের সাথে কথা হয়, যাদের সাথে, যে সকল নেতাদের সাথে নেত্রীর সাথে সরাসরি আপনারা কথা বলতেছেন বিভিন্ন বিষয় নিয়ে, দয়া করে আপনার নেতৃত্ব থাকুক আর না থাকুক, আপনার অবস্থান রাজনীতিতে থাকুক আর না থাকুক, যদি মনে করেন শেষ হয়ে যাবে, কিন্তু এই উচিত কথাগুলো বলেন। আপনার এই উচিত কথার জন্য আওয়ামী লীগটা ঘুরে দাঁড়াবে। আপনার এই সত্য কথাটা বলার জন্য এই দুর্বল নেতৃত্বকে দূরে সরিয়ে দিয়ে, অথবা দূরে না সরে তাদেরকে বহিষ্কারের প্রয়োজন নাই। তারা সম্মানীজনক, তারা সম্মানের জায়গায় থাকুক, কিন্তু আপাতত চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত তারা একটু চুপ থাকুক। সক্রিয়দেরকে দায়িত্ব দেওয়া হোক, সাবেকদের দায়িত্ব দেওয়া হোক। আমরা দুঃখ করেছি, ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকরা আওয়ামী লীগের শীর্ষে যেতে পারে না, যুবলীগের শীর্ষে যাইতে পারে না, যুবলীগের থাকা অনেক শীর্ষ নেতা কর্মীরা তারা আওয়ামী লীগের শীর্ষে যাইতে পারে না। তাহলে কারা যায়, কোন দিকে কি হচ্ছে, সেই একইভাবে একটু মগজটা খাটাবেন। 2009 সাল থেকে একেবারে 17 মানে 15 সাল পর্যন্ত 17 বছর
17 বছর আওয়ামী বিএনপি কিন্তু কাঙ্ক্ষিত কোন একটা রাজনৈতিক ভাবে তার রাজপথে কোনো কিছু দেখাইতে পারে নাই। কারণ কি জানেন? এটা গোপন কথা ফাঁস করি। সেই কারণটাই হচ্ছে বিএনপির বড় একটা অংশ লোকেরই ব্যবসা, বড় একটা প্রতিষ্ঠান হচ্ছে আওয়ামী লীগের অনেক নেতা। এই কারণে সেই সক্ষতা তারা পারে নাই। ঠিক তদ্রুপ ভাবে এখন আমার প্রশ্ন আপনাদেরকে, এখন আওয়ামী লীগ কি সেই 15 বছর অপেক্ষা করবে, 10 বছর অপেক্ষা করবে? তারেক রহমানকে পুরো 5 বছর দিয়ে দেবে আওয়ামী লীগ? যে আওয়ামী লীগকে দূরে রেখে নির্বাচন, একটা ভুভা নির্বাচন, দেশের 1 কোটি মানুষও মানে সশরীরে গিয়ে ভোট দেয় নাই, সেই সরকারি ভাবে টিকে যাবে? তাহলে যাদের সাথে বিএনপি জামাতিদের সাথে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের সাথে হরহামেশা ব্যবসা চলতেছে, যারা আজ 2টা বছরের মধ্যে এখন পর্যন্ত নেত্রীর বিরুদ্ধে ফাঁসি হয়, বঙ্গবন্ধুকে অবমাননা করা হয়, জন্মদিন মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেসবুকে একটা স্ট্যাটাস পর্যন্ত দিতে পারে না সকল আত্মীয় স্বজনরা, তাদের নেতৃত্বের উপর ভর করে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে? এতে করে জীবনে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে না, বরঞ্চ করে আওয়ামী লীগের অসংখ্য হাজার হাজার নেতা কর্মী অসময়ে দুঃসময় জীবন হারাবে, প্রাণ হারাবে, ধ্বংস হবে, হুমকির মধ্যে নতুন করে পড়বে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লক্ষ্যে, চূড়ান্ত বিজয় আনার লক্ষ্যে, এবং আগামীতে যে মরণ কামড় দেওয়ার চাই, মরণ কামড়ের যেন বিজয় হয়। বিজয় কিন্তু না হলে বুঝতে পারছেন তো কি ঘটনা ঘটবে। সেই ঘটনা ঘটানোর আগে আপনাদের একটা একটা করে সেই নেতৃত্বের জায়গাটা হাত দিতে হবে। সেই নেতৃত্বের পরিবর্তন কোথায় কোথায় প্রয়োজন আমি বলতেছি না, তাদেরকে বাদ দিয়ে দেন, আপাতত একটু অবসরে রাখেন, সক্রিয়দের দায়িত্ব দেন। সক্রিয়রা মাঠে আসুক, রাজপথে এবং অনলাইনে যারা সক্রিয় ছিল গত 2টা বছর ধরে, তাদেরকে আপাতত দায়িত্ব দেন। তারা যখন আপনার দলটা ফিরে আসবে, পুনরুদ্ধার পুরোপুরি চলে আসবে, তারা আবার তাদের কাজে চলে যাবে। কারণ তারা কেউ এই দল থেকে কোনো কিছু পাওয়ার প্রত্যাশা করে না। বিগত 17 বছর 1 কাপ লাল চা পর্যন্ত তারা খায় নাই, তারা সুযোগ সুবিধা নেয় নাই। তারাই আজকে এই সংগঠনের জন্য, এই দেশের জন্য সংগ্রাম করতেছে। মাথায় রাখে সবসময় একটা জিনিস, আওয়ামী লীগ হেরে গেলে বাংলাদেশ হেরে যায়। তাই বাংলাদেশকে বিজয় করার জন্য আওয়ামী লীগকে দরকার। আর আগামী সেই চূড়ান্ত বিজয় ফিরিয়ে আনতে হলে, চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছতে হলে অবশ্যই দুর্বল নেতৃত্বকে আপনাকে একটু দূরে রাখতে হবে, সক্রিয়দেরকে সুযোগ দিতে হবে। তা না হলে কিন্তু আমাদের পরাজয় অবধারিত। আমরা তো একটা সত্যিকারের নিরপেক্ষ তদন্ত এগুলা দেখতে চাই, যে জুলাইতে কারা মানুষ খুন করেছে। সেনাবাহিনী খুন করেছে, কিন্তু সেনাবাহিনী তো জঙ্গিদের হয়ে খুন করেছে, সেনাবাহিনী তো জঙ্গিদের পক্ষে আগেই চলে গেছে। হারুন ইজহারের একটা ভিডিও আমার এক ছোট ভাই আজকে পাঠালো, সেখানে হারুন ইজহার বলছে যে সেনাবাহিনীর ফোন এসছে যে সেনাবাহিনী অলরেডি সরকার পতনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। জুলাই ষড়যন্ত্র স্পেশাল এপিসোড 6-এ আজকে আলোচনা করব জনসমর্থন থাকা সত্ত্বেও জুলাই কেন গণ অভ্যুত্থান বা বিপ্লব নয়। এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাইতে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, তারপরেও কিন্তু আমরা এখনো বাংলাদেশের আপামর জনসাধারণকে বোঝাতে সক্ষম হই নাই যে জুলাই একটা প্রতারণা ছিল, জুলাই একটা ষড়যন্ত্র ছিল, জুলাই কোনো গণ অভ্যুত্থান বা বিপ্লব ছিল না। বন্ধুরা দেখুন, আমি আপনাদের আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ইত্যাদি প্রতিদিন বলি না, মাঝে মাঝে বলি, বাট আমি মনে করি আমি যদি যুক্তি নির্ভর কথা বলি, যদি গুরুত্বপূর্ণ কথা বলি, তাহলে মানুষ আমার এই দুর্বল পরিবেশনা সত্ত্বেও সঠিকটা বুঝতে পারবে এবং একসময় সেটা শুনবে এবং সাবস্ক্রাইব করবে। আমি খুবই আত্মবিশ্বাসী। তবু আমি বলবো যে আপনারা এই জুলাই এপিসোডগুলো শুনবেন, কারণ জুলাইতে যা যা অপরাধ হয়েছে সেগুলো মানুষের মনে প্রতিষ্ঠিত করা খুবই প্রয়োজন, এবং সেই লক্ষ্যে কিন্তু প্রতিদিন আমি জুলাইয়ের উপর একটা করে এপিসোড করছি। এবং 2 বছর কিন্তু পার হয়ে গেছে, এখনো কিন্তু জুলাই নিয়ে মানুষের মনে যে ইলুশন আছে সেটা কাটে নাই, সেটা কাটিয়ে আমাদেরকে দিতে হবে। প্রথম প্রশ্ন হলো যে জুলাইতে কি জনসমর্থন ছিল? অবশ্যই জনসমর্থন ছিল, কিন্তু এই জনসমর্থনে একটা শুভঙ্করের ফাঁকিও আছে। আপনি কিন্তু সংখ্যা দিয়েই, আপনি সাধারণ তথ্য দিয়েই আপনি প্রমাণ করতে পারবেন জুলাইতে কিভাবে জনসমর্থন ছিল। এবং এই জনসমর্থন থাকারও মূল কারণ কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিত্তিতে বাংলাদেশ দ্বিধাবিভক্ত হয়ে থাকা, এই 2 ভাগ বাংলাদেশকে 1 ভাগ করতে না পারা। এই 2 ভাগের মধ্যে কে আছে? বড় শরিক বিএনপি। বিএনপির জনসমর্থন 30%, 35%, এটা তো সবাই মেনে নিয়েছি আমরা, এটা উঠানামা করে। তাহলে এই লোকগুলা জুলাইয়ের পক্ষে, এর কাউকে তো আপনি জুলাইয়ের বিপক্ষে আনতে পারবেন না। জামাত জুলাইয়ের পক্ষে, আর আওয়ামী লীগের জানার বা অজানায় যত হেফাজত ইত্যাদি গড়ে উঠেছে সবাই জুলাইয়ের পক্ষে। ফলে জুলাইয়ের জনসমর্থন আসলে বিষয়টা এমন নয় যে এই আন্দোলনে লোকজন ঝাঁপিয়ে পড়েছে। আওয়ামী লীগের বিপক্ষে যে কোনো আন্দোলনেই আপনি বাংলাদেশে 50 ভাগ মানুষকে পাবেন।
যে কোনো আন্দোলনে আওয়ামী লীগ যদি দেশটাকে সোনা দিয়ে মুড়িয়েও দেয়, আপনি যতদিন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে বিনাশ না করবেন এই বাংলাদেশ থেকে, ততদিন আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে 50% জনগণকে এমনি মুক্ত পেয়ে যাচ্ছেন। কিচ্ছু করতে হবে না। আওয়ামী লীগ মনে করেন যে আরো 10 বছর ক্ষমতায় থাকতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশকে একেবারে আপনার সব সমস্যা বাংলাদেশের সমাধান করে দিয়েছে। কিন্তু যেইভাবে স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশে বেড়ে উঠছিল এবং তাদেরকে ঠেকানোর যে আওয়ামী লীগের কোনো পরিকল্পনা ছিল না, সেই অবস্থাটা যদি আপনার চলমান থাকতো, আওয়ামী লীগের কোনো ভালো গুণ, কোনো ভালো কর্ম দেশকে একেবারে আপনার সব সমস্যা দূর করে দিলেও, সকল মানুষের সব ধরনের সুখের ব্যবস্থা করলেও অটোমেটিক আপনি কিন্তু 50% জনগণকে আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় নামাতে পারবেন। আবার কিন্তু আওয়ামী লীগের পক্ষে আপনি কখনো 50% মানুষকে রাস্তায় সেভাবে নামাতে পারবেন না। আওয়ামী লীগের জন্য কাজটা অনেক কঠিন। কারণ হলো আওয়ামী লীগের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা লালন করার সেই ধরনের আপনার প্রেরণা বলুন কিংবা প্রজ্ঞা বলুন, যোগ্যতা বলুন, সেটা কিন্তু গড়ে ওঠে নাই। আবার অন্যদিকে মুক্তিযুদ্ধ বিরোধীদের কোনো চেতনা কিচ্ছু লাগে না। এরা যে বাংলাদেশকে ঘৃণা করে, এরা যে পাকিস্তানকে ভালোবাসে, এরা যে বাংলাদেশকে যেই কোনোভাবে হোক, বাংলাদেশে হয় পাকিস্তান পন্থা চালু করতে হবে, না হলে পাকিস্তানের সাথে আপনার ফেডারেশন করতে হবে বা কিছু একটা, অর্থাৎ ভারত বিরোধী, হিন্দু বিরোধী এবং মুক্তিযুদ্ধ বিরোধী, এই আবেগগুলোকে কাজে লাগিয়ে যে কোনো সময় আওয়ামী লীগের বিরুদ্ধে 50% মানুষকে নামিয়ে দেওয়া সম্ভব। কিন্তু আওয়ামী লীগের পক্ষে কখনো 50% মানুষকে নামানো সম্ভব না। আওয়ামী লীগের বিরুদ্ধে 50% নামাতে হলে আওয়ামী লীগ বিরোধী যারা আছে তাদের কোনো ভালো কাজ করার দরকার নেই। ঐতিহাসিকভাবে তারা যে ঘৃণা বাংলাদেশে প্রডিউস করে সাফল্য পেয়েছে সেটাই যথেষ্ট। আওয়ামী লীগের পক্ষে 30-40% মানুষ নামানো কিন্তু কঠিন। কারণ আওয়ামী লীগ ঘৃণার পরিবর্তে যে বিকল্পটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা কিংবা আপনার ভালোবাসা, এগুলো দক্ষতার সাথে প্রতিষ্ঠিত করার জন্য আওয়ামী লীগের কোনো চিন্তা বুদ্ধি কোনো কিছু কখনো কাজ করে নাই। সেই জিনিসটা বুঝতে হবে। কাজে জুলাইতে রাস্তায় মানুষ নেমেছে, জুলাইয়ের এখনো সমর্থন আছে, এইটা কোনোভাবেই প্রমাণ করে না যে জুলাই একটা গণ অভ্যুত্থান ছিল। আরেকটা প্রশ্ন বিবেচনা করে দেখুন, একটা মেয়েকে একটা ছেলে তার সাথে আপনার প্রেম করলো, মেয়েটাকে বললো অমুক জায়গায় আসো, এসে আসার পরে দেখলো যে এই প্রেমিক হলো ভণ্ড, মেয়েটাকে সে রেপ করলো, মেরে ফেললো। তাহলে আপনি পেছনের দিক থেকে তাকিয়ে কি ছেলেটাকে মেয়েটার প্রেমিক বলবেন? অথবা ধরুন একটা শিশুকে চকলেট দিয়ে, একটা শিশুর কিডনি বিক্রেতা আপনার জঙ্গলে নিয়ে শিশুটাকে খুন করে ফেললো, আপনি কি সেই শিশুর চকলেট যে দিল ওটার প্রশংসা করবেন, নাকি কিডন্যাপ ওয়ালাকে আপনি পুলিশে দিবেন? জুলাইতে ঠিক একই ঘটনা ঘটেছে। বলেছে যে আমরা বাংলাদেশের ভালো করব, নানান ছদ্মবেশ ধারণ করেছে, বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়েছে, স্লোগান দিয়ে যেই শেখ হাসিনা 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, সেই দিনই কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্যের কাঁধে চড়ে বসেছে সবগুলা। এই প্রতারণাগুলো অনেক বলা হয়েছে, এগুলো সম্পর্কে আমরা সবাই জানি, এখানে বিস্তৃত ব্যাখ্যা করার দরকার নেই। দেখুন, যারা জুলাই সম্পর্কে বলে তাদের মধ্যে যাদের বুদ্ধিজীবিতা কিছুটা আমি শুনতে রাজি আছি, তাদের মধ্যে ধরেন আমি নুরুল কবিরের কথা আনবো। অন্তত নুরুল কবিরের মধ্যে এতটুকু সচেতনতা দেখা যাচ্ছে, এই জুলাই উত্থানের পতনের পর বাংলাদেশে কিন্তু কেউ বসবাস করতে পারবে না জুলাই উত্থানকারী সেই বুদ্ধিজীবীরা, সেই সলিমুল্লাহ বলুন, ফরহাদ মজার বলুন, ওরা এটা ধরেই নিয়েছে যে ওরা এই আরেক বাংলাদেশ, এই জুলাই জঙ্গিদের পতন এবং জুলাই উত্থানের পতনের পর সেই বাংলাদেশ আর ওদের থাকবে না। এরা ধরে নেওয়াতেও কিন্তু এদের প্রচারণা এতটাই কঠোর, অর্থাৎ পুরো জুলাই তো পুরো বাংলাদেশের বুদ্ধিজীবী শ্রেণীকে গ্রাস করেছে। বুদ্ধিজীবী মানেই হলো জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা। সত্যিকারের মুক্ত বুদ্ধির বা উদার বুদ্ধিজীবী তো বাংলাদেশে আওয়ামী লীগ তৈরি করে নাই, আওয়ামী লীগকে তো সেই দোষ দিতেই হবে। বিপরীতটা কিন্তু জামাত সঠিকভাবে তৈরি করেছে। যেগুলো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতো সেগুলাকেও মুক্তিযুদ্ধের পক্ষে ধরে রাখার প্রয়োজনীয়তা আওয়ামী লীগ বোধ করে নাই। যেমন সলিমুল্লাহ খান, পয়সা দিয়ে কিনা যায় বা যে সুনাম দিয়ে কিনা যায়, কিংবা আপনার জনপ্রিয়তা ধার দিয়ে কেনা যায়, সেইভাবে কিনে ফেলেছে সলিমুল্লাহ সহ সবাইকে। আপনি আমাকে একটা অ্যাক্টিভিটিস দেখান তো আওয়ামী লীগের, সেটা আওয়ামী লীগ করেছে।
করে নাই তো, আওয়ামী লীগকে তো তার খেসারত দিতে হয়েছে জুলাইতে, কিন্তু সেই সাথে তো বাংলাদেশও খেসারতটা দিল। যা হোক, মূল প্রসঙ্গে ফিরে আসি। একমাত্র নুরুল কবিরের মধ্যে আমার কাছে মনে হয় যে তার একটা সচেতনতা আছে যে জুলাইয়ের পতন হলেও, মানে জুলাইয়ের পতন বলতে শেখ হাসিনার পতন না, জুলাইয়ে যারা উত্থিত হয়েছে তাদের পতনের পরেও যে বাংলাদেশে বসবাস করতে হবে, এই সচেতনতাটুকু আমি নুরুল কবিরের মধ্যে দেখি। সেই নিয়ে বিনিয়ে অনেক কথা বলে। জুলাই যেসব আসলে তো প্রতারণা করেছে, কিন্তু নুরুল কবিরা এগুলাকে এখনো জন আকাঙ্ক্ষা হিসেবে দেখে, যে সেগুলো বাস্তবায়ন হয় নাই, এইরকম একটা হতাশা নুরুল কবিরের মধ্যেও আছে। কিন্তু এই নুরুল কবিরও দেখবেন একবারও এখন পর্যন্ত তার মুখে শুনলাম না যে আমেরিকান ডলারগুলো আসলো, যেটা আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত সাক্ষী দিল, সারা বিশ্ব জানলো, আজ পর্যন্ত নুরুল কবির এই কথাটা তার মুখে একবার আনে নাই। বোঝেন এরা কত কত মানে এদের চাতুর্য কত উঁচু মানের এবং অসততা কত উঁচু মানের। এই যে আপনার স্নাইপারের কথা শুনছি, স্নাইপার তো এখন ওই যেই কি চিফ প্রসিকিউটর যে বিএনপি যেটাকে নিয়োগ করেছে, সে অন্তত স্বীকার করেছে যে স্নাইপার ছিল। এখন সে বলছে যে এটা আওয়ামী লীগ সন্ত্রাসীরা স্নাইপার ইউজ করেছে। প্রমাণ করে দেখিয়ে দে, তাই না? আমরা তো একটা সত্যিকারের নিরপেক্ষ তদন্ত এগুলা দেখতে চাই, যে জুলাইতে কারা মানুষ খুন করেছে, পুলিশ ছাড়া আর কারা কারা মানুষ খুন করেছে। সেনাবাহিনী খুন করেছে, কিন্তু সেনাবাহিনী তো জঙ্গিদের হয়ে খুন করেছে, সেনাবাহিনী তো জঙ্গিদের পক্ষে আগেই চলে গেছে। হারুন ইজহারের একটা ভিডিও আমার এক ছোট ভাই আজকে পাঠালো, সেখানে হারুন ইজহার বলছে যে সেনাবাহিনীর ফোন এসছে যে সেনাবাহিনী অলরেডি সরকার পতনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এগুলো ভালো করে আমাদেরকে লজ্জিত করো তোমরা, প্রমাণ করে দিয়ে স্নাইপার কারা ইউজ করেছে সেই দিকে কিন্তু ওরা যাবে না। দেখবেন এগুলো নিয়ে তালবাহান। এই নুরুল কবিরের পেপারে নাকি উঠছে যে এই স্নাইপার পুলিশের ছিল, এটা সেটা, এগুলো তো বাংলাদেশের সব পত্রিকায় এই খবর করলো না কেন? আসল কথা হলো যে এই জিনিসগুলো ওরা বললে তো আসলে ওদের মুখ থাকবে না। নুরুল কবির যদি এই ট্রাম্প সাহেব যে ডলারের হিসাব দিলেন সেটার কথা বলে, স্নাইপারের কথা বলে, নুরুল কবিরের কি আসলে আর কোনো কথা বলার জায়গা থাকে না? আমি নুরুল কবিরের নামটা আনছি কারণ আমি মনে করি যে এখন পর্যন্ত এই লোকটা মানে ওই সচেতনতা নিয়ে এগুচ্ছে যে এই জুলাইয়ে যাদের উত্থান হয়েছে তাদের পতনের পরেও বাংলাদেশে নুরুল কবিরকে থাকতে হবে। আর সলিমুল্লাহ থেকে বাকিরা কিন্তু ধরে নিয়েছে আমরা তো থাকতেই পারবো না, ফলে জুলাইয়ের পক্ষে যা বলার আমরা বলে যাই। যাই হোক, এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই যে জনগণ রাস্তায় নেমেছে। হ্যাঁ, নেমেছে, আমরা দেখেছি, এটা তো কেউ অস্বীকার করবে না রে ভাই। জনগণ রাস্তায় নামলেই গণ অভ্যুত্থান হবে, এইটা হওয়াই উচিত ছিল। কিন্তু এত বেশি ষড়যন্ত্র করে ফেলেছে, এত বেশি প্রতারণা করে ফেলেছে, এবং সেই প্রতারণাটা কিন্তু সাধারণ প্রতারণা না। আমি যে দুটো উদাহরণ দিয়েছি ব্যক্তি জীবন থেকে, একটা শিশুকে আপনার চকলেট দিয়ে জঙ্গলে নিয়ে খুন করে তার কিডনি, লিভার এগুলো নিয়ে চলে যাওয়া, কিংবা একটা মেয়েকে বা একটা ছেলেকেও বলতে পারেন, শুধু মেয়েদের কথা বলবো কেন, হ্যাঁ, প্রেমের অভিনয় করে শুধু রেপ করার জন্য প্রেম করা, কিংবা সিরিয়াল কিলাররাও এগুলো করে, খুন করার জন্য প্রেম করা, আছে না এরকম উদাহরণ? ঠিক সেই ঘটনাটা তো জুলাইতে ঘটেছে। তাহলে কি পেছনের দিকে তাকিয়ে এটাকে গণ অভ্যুত্থান বলা যাবে? কোনোভাবেই বলা যাবে না। অবশ্যই এইসব ছোট ছোট উদাহরণ দিলেও কিন্তু জুলাইতে যেই পর্যায়ে প্রতারণা হয়েছে বাংলাদেশের সাথে সেটাকে অপমান করা হয়। মানে এই প্রতারণাটা এত বেশি খারাপ ছিল, এই আমি যেই দুটো মানুষ খুনের যেই দুটো খারাপ কাজ বললাম তার চেয়ে অনেক বেশি খারাপ। একটা দেশকে মেরে ফেলা হয়েছে, একটা জাতিকে মেরে ফেলা হয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যা কিছু অর্জন সেটাকে ধ্বংস করে ফেলা হয়েছে বা ধ্বংস করার অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে। তারপরও এটাকে কিন্তু গণ অভ্যুত্থান ছিল, বিপ্লব ছিল, এগুলা বলে যেতে হবে। সবকিছু কি মামার বাড়ির আবদার? চাতুর্য থাকলে, বুদ্ধি থাকলে, চালাকি থাকলেই কি একটা মিথ্যাকে সত্য বানানো যায়? বানানো যায় না। জুলাইয়ের যে ক্ষতি হয়ে গেছে, যে ধ্বংস হয়ে গেছে, সেইটার ভুক্তভোগী হবে সেই মানুষই যারা এই জুলাইতে নেমেছিল এবং অন্য মানুষগুলা যারা জুলাইতে নামে নাই। এই দুই পক্ষের মানুষ কিন্তু একত্র হতে বেশি সময় লাগবে না কম সময় লাগবে, সেটা পুরোপুরি মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি আছে, তাদের যে রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগের দক্ষতার উপর নির্ভর করবে। আওয়ামী লীগ অদক্ষ হলো, অপ্রজ্ঞাহীন থাকলো, এগুলো কোনো কিছুই কিন্তু জুলাইয়ে যে সন্ত্রাস হয়ে গেছে, যে চাতুর্য হয়ে গেছে, যেই প্রতারণা হয়ে গেছে, সেগুলাকে কিন্তু আওয়ামী লীগের ব্যর্থতা কোনোভাবেই বৈধতা প্রদান করে। মার্কিনীরা তাদের অভ্যন্তরীণভাবে মানুষের যে স্বাধীনতা দিয়েছে সেটার আমি সমর্থক।
আবার মার্কিনিরা আন্তর্জাতিকভাবে তাদের নিজেদের মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে যে অন্যায় অন্যায্য কর্ম করে সেগুলোর আমি আবার সমালোচক। তাদের সবচেয়ে বড় অন্যায্য কর্ম ছিল, অন্তত গত এক দশকে সবচেয়ে বড় অন্যায্য কর্ম ছিল বাংলাদেশে আওয়ামী লীগের সরকারকে হটানোতে জামাতের সাথে হাত মিলানো। দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের জাতীয় দিবস পালন বাংলাদেশের ইতিহাসে একেবারে নতুন একটা ঘটনা। এই ঘটনার একটা গভীর মনস্তাত্ত্বিক দিক আছে, সেটা বিশ্লেষণ করার জন্য এই বক্তব্য রাখছি। বন্ধুরা, আশা করি সাথে থাকবেন। খোলা চোখে আমি অবশ্য এটাকে দোষের কিছু মনে করি না, কিন্তু আমি যেই দৃষ্টিকোণ থেকে এটাকে দোষের মনে করি না, আপনি তো আবার সেই দৃষ্টিভঙ্গিটাকেই সমর্থন করবেন না, করবেন কি? তাহলে দেখুন আমার সেই দৃষ্টিভঙ্গিটা কি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সত্যিকারের সম্প্রীতি কখন হয় জানেন? যদি আপনার মসজিদে হিন্দু এসে পূজা দিতে পারে, আপনি হিন্দুর মন্দিরে গিয়ে নামাজ পড়তে পারেন, তাহলে এটাকে একটা সম্প্রীতি বলে। আমরা কি সেই কথা কল্পনা করতে পারি? ভারত উপমহাদেশের হিন্দু মুসলিম কেউ কিন্তু এটার ধারে কাছে নাই। মন্দিরে মুসলমান ঢুকলে, জানি না এখন সেটা হয় না, আগে হতো, কোনো হিন্দুর বাড়িতে মুসলমান ঢুকলে তো সেটাকে 7 বার দোয়া হতো। আর মসজিদে ঢুকে পূজা দেয়া, সেটা তো আপনি সাথে সাথে হিন্দুগুলার গলা কেটে ফেলবেন। তাহলে আমার দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন। আমি এটাকে সম্প্রীতি মনে করি, উদারতা মনে করি, এবং যেদিন আমরা এই ধরনের সমাজ প্রতিষ্ঠিত করতে পারবো যে মসজিদে ঢুকে হিন্দুরা পূজা করতে পারছে, হিন্দুদের মন্দিরে ঢুকে মুসলমান নামাজ পড়তে পারছে, সেদিন সত্যিকারের সম্প্রীতির দেশ গড়ে উঠবে। অবশ্য বাস্তবতার ভিত্তিতে আমি এটা যে আশা করছি তা না, কিন্তু আমি স্পিরিটটাকে সমর্থন করছি। অন্যদিকে আবার দেখেন, খ্রিস্টানরা কিন্তু এতটুকু সম্প্রীতি কায়েম করেছে। আপনি যদি খ্রিস্টানের যে গির্জা আছে, গির্জায় গিয়ে আপনি যদি নামাজ পড়তে চান কিংবা পূজা করতে চান, খ্রিস্টানরা কিন্তু সেটার অনুমোদন দিবে। ইহুদিদের ব্যাপারটা আমি জানি না, ঠিক ইহুদিদের অত বেশি পাই না, তো ওদের সাথে মানে এই পর্যায়ে আলোচনা করার এখনো সুযোগ হয় নাই। কিন্তু আমাদের সমাজে তো আসলে কোনো আদর্শ অবস্থা বিরাজ করে না। তাহলে তারেক রহমানের সরকার এই অনুমোদন কিভাবে দিলেন? অনুমোদনটা কোথা থেকে আসলো? এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস পালনের এই চিন্তাটাই বা কোন পক্ষ থেকে আসলো? এটা কি যুক্তরাষ্ট্রের দূতাবাস বা তাদের কারো মাথা থেকে এসেছে, না বাংলাদেশ সরকারের কোনো হোমরা চোমরা তাদের মাথায় এই বিষয়টা ঢুকিয়ে দিয়েছে? এর আগে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এই একই দিন উপলক্ষে অনেকগুলা রিকশাকে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা দিয়ে ছেড়ে দিয়ে এবং সেটা নিজে চালিয়ে একটা ইতিহাস তৈরি করেছিল। তখনও আমি একটা বক্তব্য রেখেছিলাম। আমরা যদি এই দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস পালনের প্রশ্নটা করি, প্রথম প্রশ্ন হলো যে কেন এত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কি জায়গা নাই সেখানে জাতীয় দিবস পালন করার জন্য? আমি অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে যে দূতাবাস আছে ওটাতে ঢুকিনি, কিন্তু অন্যান্য দেশে তো মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়েছি। এদের দূতাবাসগুলো পুরো আপনার ইয়েটা এত বড় হয়, বাড়িটা, সেখানে 10-20 হাজার লোক অনায়াসে তাদের জন্য ব্যবস্থা করা যায় এবং সেভাবেই করে। বিশাল আয়োজন থাকে তাদের জাতীয় দিবসে। আমি ধরে নিচ্ছি তাদের ঢাকায় যে তাদের দূতাবাস, রাষ্ট্রদূতের বাসভবন আছে, সেখানেও সেই ব্যবস্থা আছে। কারণ সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের বড় কোনো অতিথি আসে, ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিল ক্লিন্টন এসেছিলেন, উনি বোধহয় রাত্রি যাপন করেন নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট যদি বাংলাদেশে সফরে আসে, রাত্রি যাপন করলে আপনি নিশ্চিত থাকেন উনি কিন্তু ওই দূতাবাস প্রেমিসে অবস্থান করবেন। আপনি যত বড় 5 স্টার হোটেল দিয়ে দেন তাকে, আমাদের তো সেরকম নাইও, তারা কিন্তু সেখানে থাকবেন না। বলছেন তাইলে প্রতিটা দূতাবাস তারা কত শক্তিশালী করে নির্মাণ করে, ফলে জায়গার অভাব এখানে কোনো বিষয় না। আর কি বিষয় হতে পারে? আসলে কোনো বিষয়ই নেই। এইটা হলো যে তারেক রহমানের সরকার এবং ইউনূসের সরকার, তারা যে মানসিকভাবে
মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ের অধীনে ঢুকে গেছে, তারই একটা বহিঃপ্রকাশ। আর বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি এটা কি জানেন? এটা হলো এই অবুঝ, অবোধ, নির্বোধ মানুষগুলো যে বছরের পর বছর পিনাকিদের গালি খেয়ে এইটা বিশ্বাস করেছে, সম্পূর্ণ একটা মিথ্যা বিশ্বাস, যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে। এই মানুষগুলার উপর একটা খোদাই গজব নাজিল হয়েছে। গজবটা কি? যে দেশ বিক্রি হয়ে যাওয়া অনুভূতিটা কি সেইটা বোঝানোর জন্য তাদেরকে দেখাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘটনা। সত্যিকারে আপনি যদি আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব ইত্যাদি কোনো রাষ্ট্রের কাছে বন্ধক রেখে দেন, তাহলে আপনার পক্ষে এই ধরনের ঘটনা হজম করা সম্ভব। আমি ব্যক্তিগতভাবে এটাকে স্বাধীনতা, সার্বভৌমত্ব বিক্রির বিষয় হিসাবে দেখি না। আমার দৃষ্টিভঙ্গি তো আমি আগেই বলেছি যে আমার দৃষ্টিভঙ্গি হলো, যেদিন মসজিদে হিন্দু গিয়ে পূজা করতে পারবে, যেই দিন মন্দিরে গিয়ে মুসলমান নামাজ পড়তে পারবে, সেই দিন সেটা একটা আদর্শিক অবস্থা আমি মনে করি। সুতরাং আমার বিশ্বাসের সাথে আসলে বাংলাদেশের মানুষের বিশ্বাস মোটা দাগে মিলবে না। তারপর এবং আমার উদারতার দিক থেকে আমি এটাকে স্বাধীনতা, সার্বভৌমত্ব হস্তক্ষেপ মনে করি না। কিন্তু বাংলাদেশের মানুষ যে ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা গিলেছে, মগজ ধোলাইকৃত হয়েছে, চিন্তা রহিত হয়েছে, তাদের এখন তারা এই স্বাদটা না পেলেও তাদের চোখে অন্তত আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তারেক রহমান যে সত্যিকারের স্বাধীনতা, সার্বভৌমত্ব চলে গেলে কি ধরনের অনুভূতি তোমাদের হওয়া উচিত। এই অনুভূতি কিন্তু বাংলাদেশের মানুষের হয় না। এটা যদি ভারত করতো, অবশ্য ভারত করলে, তারেক রহমানের সময় করলে কি হতো জানি না, আওয়ামী লীগের সময় ভারত করলে একটা জিনিসই তো ছিল যে বাংলাদেশে আগুন, পুরা বাংলাদেশকে মৌলবাদীরা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত, তাই না? মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবস্থাটা আসলে এটার কি জবাব তারেক রহমানের কাছে আছে? কালকে যদি চীনের রাষ্ট্রদূত এই একই কাজ করতে চায়, তাকে তো অনুমতি দিতে হবে। আর কোন দেশের স্বাধীনতা দিবস পালন এমন কোনো বড় ঘটনা নয় যে সেটাকে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থানে সেটা আয়োজন করতে দিতে হবে। আয়োজন আপনি করতে দিতে পারেন যদি দূতাবাস থেকে আপনি যেই কাজটা হয়ে গেছে সেটার জন্য যদি আপনি $30 মিলিয়ন দাম ধরেন। টাকা তো দরকার তারেক রহমানের, তাই না? যদি $30 মিলিয়ন আদায় করেন তাহলে ঠিক আছে, আপনি আপনার এই জায়গাটা ভাড়া দিলেন। সেটা কি করেছে? আসলে পুরো প্রক্রিয়াটার মধ্যে যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণটা বললাম সেটা হলো, বুঝে কিংবা না বুঝে হোক, তারেক রহমান খুব গভীর অনিরাপত্তায় ভুগছেন এবং তিনি এবং তার সরকার তারা কিন্তু মনে করছেন যে তাদের একমাত্র প্রোটেকশন হলো মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক যেমন একসময় সাদ্দাম হোসেন মনে করত তার একমাত্র প্রোটেকশন হলো মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই প্রোটেকশনের কথা চিন্তা করে কিন্তু ইরানের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছিল। তারেক রহমান একই প্রোটেকশন অনুভব করে যদি আঞ্চলিক জায়গায় হঠকারী সিদ্ধান্ত নিতে থাকেন, আমি অন্তত অবাক হব না। তো পাশাপাশি একটা কথা বলে রাখি, মার্কিনীরা তাদের অভ্যন্তরীণভাবে মানুষের যে স্বাধীনতা দিয়েছে সেটার আমি সমর্থক। আবার মার্কিনীরা আন্তর্জাতিকভাবে তাদের নিজেদের মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে যে অন্যায়, অন্যায্য কর্ম করে সেগুলোর আমি আবার সমালোচক। তাদের সবচেয়ে বড় অন্যায্য কর্ম ছিল, অন্তত গত এক দশকে সবচেয়ে বড় অন্যায্য কর্ম ছিল বাংলাদেশে আওয়ামী লীগের সরকারকে হটানোতে জামাতের সাথে হাত মিলানো। আবার আমি এটারও সমালোচনা করি, আওয়ামী লীগ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেই পর্যায়ের সম্পর্কের অবনতি করেছিল সেটাও ছিল আওয়ামী লীগ সরকারের কূটনৈতিক ব্যর্থতা, চিন্তার অগভীরতা, প্রজ্ঞার অভাব।
দেখুন, ইরান যুদ্ধের সাথে যখন ইরান যুদ্ধ বিষয়ক কথা বলে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছাড়া কেউ কিন্তু কথা বলে না। অর্থাৎ ইরানের সাথে সে লেগেছে কিন্তু সর্বোচ্চ পর্যায় থেকে। বাংলাদেশের সরকারের যে পতন মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, সেখানে কি কখনো জো বাইডেনকে একটা কথা বলতে শুনেছেন? বা তাদের উচ্চ পর্যায়ে যা করার ওই পিটার হাস আর ডোনাল্ড লু করেছে। অর্থাৎ আওয়ামী লীগের সরকার একেবারে নিম্ন পর্যায়ের কর্মচারীগুলোর সাথে তারা কূটনীতি করতে ব্যর্থ হয়েছে। এটা কিন্তু অস্বীকার করার কোনো জো নাই। তবে সেখানে আওয়ামী লীগের যে নীতিগত সিদ্ধান্তগুলো ছিল, সেগুলো কিন্তু আবার আমাদের জন্য প্রয়োজনীয় ছিল। যাই হোক, আজকের আলোচনাটা তো ওই বিষয়ক না, কিন্তু এই কথাগুলো যদি আমরা একসাথে বলে না রাখি, তাহলে পুরো জিনিসটা কিন্তু বোঝা যাবে না। আমাদের কারো কারো মনে হয় যে তারেক রহমান অনেক বুদ্ধিমানের কাজ করছেন। আমি গতকাল তারেক রহমানের ওই এক জায়গায় ভাষণ শুনছিলাম, যে জায়গায় ভাষণে সালাউদ্দিন সাহেব বলেছিল যে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে, দিল্লিতে কবর রচনা হবে। সেখানে আবার তারেক রহমানের ভাষণটা ভালো ছিল। কিন্তু তারেক রহমানের কাজ কর্মযোগ্য বা সিদ্ধান্তগুলো কোনোটাই কিন্তু তার ভাষণের রিফ্লেকশন নাই। এটা কি তারেক রহমান একটু ভেবেচিন্তে দেখবেন যে আপনার বক্তব্যের কোনো রিফ্লেকশন কেন আপনার সরকারে প্রতিফলিত হয় না? এইটা তারেক রহমানের বিবেচনা করে দেখা দরকার। তবে যে কুদৃষ্টান্ত স্থাপিত হলো মার্কিন যুক্তরাষ্ট্রকে সংসদের দক্ষিণ প্লাজা ছেড়ে দিয়ে, এটার স্বল্প বা দীর্ঘমেয়াদে কি প্রভাব আছে সেটা এখনই বলা যাচ্ছে না। কিন্তু তারেক রহমানকে যে দীর্ঘদিন মৃত্যুর পরেও এই বদনাম বয়ে বেড়াতে হবে, তাতে আমাদের বিচারহীন এই রাষ্ট্র ব্যবস্থার জন্য শেখ হাসিনার শাসনই কি একমাত্র সমাধান? আপনার কি মনে হয়? কমেন্টে জানাবেন। এটা আপনার মতামত, আপনি কমেন্টে জানাবেন। আমরা পরবর্তীতে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আরেকটা ভিডিও বানাবো। কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদেরকে পুরোটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি এই কারণে, সাম্প্রতিক সময়ে একটা খবর দেখলাম, সেটা হচ্ছে 4 সন্তান মিলে মায়ের ধর্ষণকারীকে গলা কেটে হত্যা করেছে, জবাই করেছে এক কথায়। এখন আমার কথা হচ্ছে, মায়ের ধর্ষণকারীকে 4 জন মিলে জবাই করলো, নিঃসন্দেহে এটা উত্তম একটা কাজ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আইন, রাষ্ট্র, বিচার ব্যবস্থাপনা কতটা ভঙ্গুর হলে মানুষ আইন নিজের হাতে তুলে নিতে পারে? কতটা বিচার ব্যবস্থা ভঙ্গুর হলে, আইন প্রশাসনের প্রয়োগ ভঙ্গুর হলে মানুষ ধর্ষণের মতো একটা নিকৃষ্ট কাজ করার সাহস পায়? তার মানে বর্তমান সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায়। এরপরও সরকার চাপা মারবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো তোর আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক থাকে, তা নারীরা ধর্ষণ হয় কেন, গুপ্ত হত্যা হয় কেন, লাশ পাওয়া যায় কেন? তার মানে এটা এক ধরনের রাষ্ট্রীয় অবহেলা ছাড়া কিছুই না। আইন আছে, সংবিধান আছে, প্রয়োগের ক্ষেত্রে রাষ্ট্রীয় অবহেলা আছে বলেই সাধারণ মানুষ আতঙ্কে দিন পার করছে, নারীরা ধর্ষণের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এটাই বাস্তবতা। সালাউদ্দিন আহমেদকে যদি এটার ব্যাপারে বলা হয়, তিনি নানান ডকুমেন্ট দেখায় বলবে এই হয়েছে। ভাই, কাগজে কলমে তো সব হয়েছে, কাগজের কলমে আমাকেও হত্যাকারী বানানো হয়েছে। তো কাগজ কলম দিয়ে কি দুনিয়া চলে? চলে না। বরং কাগজের কলমে যেটা লিখবি তুই, সেটার যেন বাস্তবিক প্রয়োগ থাকে, তখনই কিন্তু বাস্তবতা আর কাগজের সাথে যখন মিল থাকবে কার্যক্রম, তখন সাধারণ মানুষ কিন্তু তোকে সমর্থন দেবে। তুই করে বললাম এই কারণে, কারণ তুই এর যোগ্য। বর্তমানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তুই এর যোগ্য, কারণ তুই ঠিকঠাক মতো আইন শৃঙ্খলাকে প্রয়োগ করতে পারিস নাই। তুই ঠিকঠাক মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাংলাদেশের জনগণের জন্য ব্যবহার করতে পারিস নাই। তুই আছিস আমেরিকার দাবেদারি নিয়ে ব্যস্ত। রাষ্ট্র এখন জনগণের দিকে ফোকাসড না, এটা 100% সত্য। কেন বলছি এ কথা? কারণ রাষ্ট্র এখন পুরোপুরি কূটনৈতিক বিশ্ব খেলায় ফোকাসড হয়ে গেছে, এবং কূটনৈতিক এই বিশ্ব খেলায় ফোকাসড হইতে যায় বাংলাদেশের সাধারণ জনগণকে আড়াল করছে সত্য তথ্য থেকে, যার ফলে জনগণ একদিকে, রাষ্ট্র একদিকে, রাষ্ট্রের নেতা একদিকে, সরকার আরেকদিকে। এইভাবেই চলতেছে দুনিয়াদারি, এইভাবেই চলতেছে বাংলাদেশ। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে তাকালে দেখা যায় তারা শুধু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে গ্রেপ্তার করা নিয়ে এত আগ্রহ যে সাধারণ মানুষের জানমাল রক্ষার ক্ষেত্রে যে তারা কাজ করবে বা ভূমিকা রাখবে,
সেটার ক্ষেত্রেও তাদের কোনো দায়বদ্ধতা কাজ করে না, বা তারা স্বেচ্ছাই সেটা করে না, সেই কাজগুলো করে না। জনগণ গোল্লায় যায়। ব্যাপারটা এরকম, র্যান্ডম একটা জনগণকে হেল্প করে বা আইনি সহায়তা দিয়ে লাভ কি? যদি নেতার চামচামি করা যায়, প্রমোশনটা তো বাগানো যাবে। যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর পা চাটা যায়, তাকে খুশি করা গেলে পুরো ডিপার্টমেন্টটাই তো ওই পুলিশ অফিসার। এই ধরনের সেন্টিমেন্ট নিয়ে যদি পুলিশ প্রশাসন কাজ করে, তাহলে জনগণের বন্ধু হওয়া তো দূরের কথা, পুলিশ হয়ে উঠবে ভবিষ্যতে জনগণের শত্রু। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আপনি মানুন আর না মানুন, এটাই বাস্তবতা। আজকে মায়ের ধর্ষণের বিচারের দাবি না করে সরাসরি ধর্ষককে হত্যা করেছে কেন? কারণ ও জানে ভালো করে যে এর এখন যদি রাষ্ট্রের জিম্মায় দিয়ে দেওয়া যায়, পুলিশ প্রশাসনের হাতে যদি দিয়ে দেওয়া হয় যে এ ধর্ষণ করছে ওর মাকে, পুলিশ প্রশাসন কখনোই এটা দ্রুত বিচার করতে পারবে না। ও জামিন নিয়ে আবার বেরিয়ে আসবে, আবার দেখা গেল ওই ভিকটিমকে পুনরায় আরো এক দফা ধর্ষণ করতে পারে। অর্থাৎ রাষ্ট্র প্রকৃতপক্ষে অপরাধীকে শাস্তি দিতে ব্যর্থ এবং ভালো মানুষগুলোকে মিথ্যে মামলায় ফাঁসাতে মত্ত। কারণ অন্তর্বর্তীকালীন সময়ের সরকারগুলোর কার্যক্রম এবং ব্যবস্থাপনা দেখলে বোঝাই যায় তারা কিভাবে মামলা বাণিজ্য করে গেছে। যাকে তাকে মিথ্যা মামলা, যাকে তাকে হয়রানি করা, এগুলো পলিটিক্যালি তারা করছে, কিন্তু প্রকৃতপক্ষে যারা ভিকটিম তাদের কাছে আইনি সেবা পৌঁছাচ্ছে না, তাদের কাছে পুলিশি সেবা পৌঁছায় না। যার কারণেই আজকে মায়ের ধর্ষণের বিচার দাবি না করে সরাসরি মায়ের ধর্ষণকারীকে গলা কেটে হত্যা করছে, এবং আমি সাধুবাদ জানাই এটাকে। কারণ বর্তমান রাষ্ট্র ওই ভিকটিম পরিবারকে সঠিক বিচার দিতে পারতো না, বর্তমান রাষ্ট্র ওই ভিকটিম পরিবারের পাশে দাঁড়াতে পারতো না। রামিসা হত্যার বিচার আজও হয়েছে? শুনেছি যে ফাঁসি হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, কই কার্যকর হয়েছে? হয় নাই। যাই দেখেন আস্তে 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 পাবলিক যখন এটা ভুলে যাওয়া শুরু করবে, শিশির মনিরের মতো কিছু বেয়াদব অ্যাডভোকেটদের ধরে ওই গোষ্ঠীটা ঠিকই আবার ওই ধর্ষককে ছাড়িয়ে নিয়ে আসবে। কারণ এই বাংলাদেশে যুদ্ধ অপরাধী ফাঁসির আসামি যদি সংসদে যেতে পারে, একজন ধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামিকে ছাড়ানো তো একেবারে হাতের মোয়া, যে কোনো সময় ছাড়াই দিতে পারবে। সুতরাং একটা জিনিস পরিষ্কার, বাংলাদেশের বিচার বিভাগ নাজুক পরিস্থিতিতে চলছে। বাংলাদেশের বিচার বিভাগ কখনোই সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দিতে পারবে না, পারছে না। তাহলে কেন আমি বলবো না যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিচারহীনতার এই দেশে ফ্যাসিস্ট শেখ হাসিনাই উত্তম নেতা, উত্তম রাষ্ট্রনায়ক, উত্তম দেশ পরিচালনাকারী? কেন বলবো না? কারণ অন্ততপক্ষে ওই কথিত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে মানুষ ন্যায় বিচার পেত, মানুষ সঠিক সময়ে বিচার পেত, এবং ধর্ষকের মৃত্যুদণ্ড এই আইনটাও ওই কথিত ফ্যাসিস্ট শেখ হাসিনাই কিন্তু পাশ করায় গেছে। সুতরাং শেখ হাসিনার শাসন আমলে আইনের বিচার ছিল বলেই, সে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছিল বলেই কিন্তু ওই কোটা আন্দোলনের সময় বলেছিল যে আদালতের বিচারে আমরা কিন্তু কোনো হস্তক্ষেপ করতে পারি না। কেন বলেছিল? সে আইনকে নিজ গতিতে চলতে সুযোগ দিয়েছিল। কিন্তু বর্তমান শাসকরা কি করছে? যাদের জন্মই আইন ভেঙে, যাদের জন্মই কোটা আন্দোলনের ওই রায়ের ডেটটাকে গুরুত্ব না দিয়ে উল্টো বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে অস্থিতিশীল করে জঙ্গিবাদের উত্থান ঘটায়া শেখ হাসিনা সরকারকে উৎখাত করে বাংলাদেশের দখল যারা নিল, তারাই এখন বাংলাদেশের মানুষকে বিচার, সঠিক বিচার, ন্যায় বিচার দিতে পারছে না। কেন বললাম বিচার, সঠিক বিচার, ন্যায় বিচার? কারণ বিচার অনেক প্রকার হয়। আপনাকে আমি জাজ করতেছি, আপনাকে আমি পর্যবেক্ষণ করতেছি, এটাও এক ধরনের বিচার। প্রকৃতপক্ষে আপনি ভিকটিম, অপরাধীকে শাস্তি দিচ্ছি এবং শাস্তি দেওয়ার অর্ডার দিচ্ছি, এটাও এক ধরনের বিচার। আর প্রকৃতপক্ষে আপনি বিচার পাওয়ার যোগ্য, ন্যায়ের পক্ষে আছেন আপনি, আপনি ভিকটিম, আপনাকে বিচারটা পাইয়ে দিতে হবে। এই যে ন্যায় বিচারের যে প্রয়াস, এই প্রয়াসটাকে সঠিকভাবে বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন করতে দেয় কিন্তু এই রাষ্ট্রীয় নেতারা। সেই রাষ্ট্রীয় নেতারা যদি সরাসরি নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত থাকে, তখন বাংলাদেশে বিচারহীনতার পরিস্থিতি তৈরি হবে, এটাই স্বাভাবিক। বর্তমান সরকার তো জনগণ কিভাবে ভালো থাকবে সেই চিন্তা করছে না। তারা তাদের প্রভু আমেরিকাকে তোষামোদী করতে ব্যস্ত, তারা তাদের প্রভুকে খুশি করতে ব্যস্ত। জনগণ গোল্লায় যায়। প্রভু খুশি থাকলে তাদের ক্ষমতা পাকাপোক্ত থাকবে, আর এই ক্ষমতাকে পাকাপোক্ত করতে যায় তারা বাংলাদেশের সাধারণ মানুষের সাথে বেইমানি করছে।
দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আর এই কারণেই ধর্ষণ হওয়ার পর ভিকটিম আর বিচার চাচ্ছে না, ডাইরেক্ট ধর্ষককে মেরে ফেলছে, এবং এটাই